প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। অনুষ্ঠানের শুরুতেই চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। আমাদের আজকের অতিথি আক্তার হোসেন, সদস্য সচিব, জাতীয় নাগরিক কমিটি। আক্তার হোসেন এর আগে অনেকগুলি প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছেন এবং যে প্রতিষ্ঠানগুলো তাকে আজকে এই অবস্থায় নিয়ে এসছে। উনি ছিলেন আগ্রাসন বিরোধী ৮ স্তম্ভ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। উনি ছিলেন আবরার ফাহাদ স্মৃতি সংসদের আহ্বায়ক। উনি ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি। উনি গণতান্ত্রিক ছাত্র শক্তির প্রতিষ্ঠাতা আহ্বায়ক আর ছিলেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক। আমরা লক্ষ্য করছি যে সব মিলিয়ে উনি মূলত দীর্ঘটা সময় যা যা করেছেন সব ছাত্রকেন্দ্রিক এবং শিক্ষার্থী কেন্দ্রিক। আক্তার হোসেন, আপনাকে স্বাগত। আমরা শুরুতেই কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো, তার আগে একটি বিষয় আপনার কাছে পরিষ্কার করতে চাই। সেটি হলো যে ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তরুণরা। সাধারণ মানুষ তাদের উপর আস্থা রেখেছে। তারা মনে করেছে যে এই তরুণদের দ্বারা কিছু একটা হবে। শেষ পর্যন্ত তাদের এই আস্থার প্রতিফলন কিন্তু ঘটেছে। স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই আন্দোলনে রাজনৈতিক দলগুলোর ভূমিকা, তাদের ত্যাগ তিতিক্ষা নিঃসন্দেহে অনস্বীকার্য। এবং গত 15.5 বছরের রাজনৈতিক দলগুলো হত্যা, গুম, খুন, ফাঁসি, হামলা, মামলা, হেন নির্যাতন নেই যার শিকার তারা হননি। এত কিছুর পরেও কিন্তু সরকার পতনের আন্দোলনটিতে রাজনৈতিক দলগুলোর উপর সাধারণ মানুষ আস্থা রাখেনি, রেখেছে আপনাদের উপর। এটাই বাস্তবতা। কিন্তু 5ই আগস্টের পর থেকে কোনো কোনো গোষ্ঠী এই তরুণদেরকে খাটো করে দেখানোর চেষ্টা করছে, তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করছে, তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে এক ধরনের অপপ্রচারও চালাচ্ছে। আপনার কাছে আমার প্রশ্ন, কেন এমনটি হচ্ছে? জুলাই এবং আগস্টের যে আন্দোলন, এটা যে সম্মিলিত একটা আন্দোলন ছিল সেটাকে অস্বীকার করবার সুযোগ নেই। একই সাথে এই আন্দোলনের নেতৃত্বে ছিল তরুণরা, ছাত্ররা। সেটাকেও যদি কেউ ভুলে যাবার চেষ্টা করেন বা ভুলিয়ে দেন জাতিকে, সেটা হবে জুলাই এবং আগস্টের যে আন্দোলন তার সাথে গাদ্দারি করার শামিল। আমরা দেখে থাকি যে এই আন্দোলনটাতে যেসব তরুণরা নেতৃত্ব দিলেন, ছাত্ররা নেতৃত্ব দিলেন, যাদের ডাকে শিক্ষার্থীরা সারা দেশের মানুষ রাজপথে নেমে আসলেন, তারা বাংলাদেশে প্রচলিত যে ছাত্র রাজনৈতিক যে ব্যবস্থা, কোনো একটা মাদার পার্টির অর্গানাইজেশনের অংশ হিসেবে তারা কিন্তু এই আন্দোলনটা করেননি। তারা নিজেরা স্বনির্ভর থেকে নিজেদের যোগ্যতা দক্ষতার উপরে ভিত্তি করেই তারা এই আন্দোলনটাতে নেতৃত্ব দিয়েছেন। তবে সত্য এটাই যে তাদের এই নেতৃত্বকে বাংলাদেশের আপামর জনতা গ্রহণ করেছে এবং তাদের উপরে আস্থা রেখেছে। সেদিন কাউরান বাজারে আমি যখন একজন সবজি বিক্রেতার সাথে কথা বলছিলাম, তিনি এই কথাটা বলেছিলেন যে, বাবা, আপনারা হাসিনারে খেদাইতে পারছেন, আপনারাই পারবেন নতুন এক বাংলাদেশ গড়তে। এই যে তরুণদের প্রতি মানুষের যে আস্থার জায়গাটি আছে, সে আস্থার জায়গাটা হয়তো কারোর জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে। এই কারণেই তারা হয়তো তরুণদের বিরুদ্ধে নানা ধরনের কথা বলবার চেষ্টা করছেন। এটা ঠিক যে আমাদের তরুণরা যদি বিপদগামী হই, তাহলে অবশ্যই আমাদেরকে সংশোধনের আওতায় নিয়ে আসবার জন্য রাজনৈতিক দল থেকে শুরু করে নিয়ে বাংলাদেশের সুশীল সমাজ, বাংলাদেশের যে কোনো নাগরিকের অধিকার আছে আমাদের সমালোচনা করবার, এবং আমাদেরও কর্তব্য, আমরা মনে করি সমালোচনাকে মাথা পেতে নিয়ে সেটাকে আমরা কার্যে পরিণত করব। কিন্তু একই সাথে সেই সমালোচনার জায়গায় যদি সমালোচনা না হয় সেটা বিষোদাকারে পরিণত হয়, তাহলে এটা গোটা জাতির সঙ্গে একটা তামাশার জায়গা হিসেবে প্রতীয়মান হবে। এখন প্রশ্ন হলো যেটা, সেটি হলো যে এই তুচ্ছ-তাচ্ছিল্য করে শেষ পর্যন্ত লাভ হবে কাদের? যদি আপনাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, খাটো করে, বিতর্কিত করে। অভ্যুত্থানের যারা শক্তি, গোটা দেশের মানুষ সকলেই এই অভ্যুত্থানের সাথে যুক্ত। কিন্তু যারা আসলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে যদি বিতর্কিত করা হয়, এর মধ্য দিয়ে কিন্তু এত অল্প সময়ের মধ্যে তারা যতদূর অগ্রগামী হয়েছিল সেটাকে খাটো করা হয়, এবং একই সাথে অভ্যুত্থানের স্পিরিটের জায়গাটা আছে সেটাকে ঘোলাটে করে দেওয়া সম্ভব হয় আর কি। এবং যার মধ্য দিয়ে পতিত ফেসিস্টে যারা আছে তারা ফায়দা লুটবার সুযোগটা পান। অতএব অভ্যুত্থানের সময়টা নিয়ে আমরা যেন কেউ বিতর্ক না করি, অভ্যুত্থানের সকলের অংশগ্রহণকে আমরা স্বীকার করি এবং তরুণদের যে নেতৃত্ব সেটাকে আমরা স্বীকার করি। যদি তরুণরা ভুল করে তাহলে তাদেরকে শুধরে দেই, কিন্তু তাদের ব্যাপারে যেন অযাচিত বিষোদাকার আমরা কেউ না করি। একটা বিষয় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমরা লক্ষ্য করেছি, আসলে ইতিহাস বদলায় তরুণরা। সেটা প্রযুক্তিগত ইতিহাস হোক, রাজনৈতিক ইতিহাস হোক, যে কোনো
বিষয়ের ইতিহাসটা বদলায় দেয় তরুণরা। এটাই স্বাভাবিক, সারা পৃথিবীতে এটাই ঘটে, বাংলাদেশে ওটা ঘটেছে। এবং আপনি নিশ্চয়ই জানেন এই অগাস্ট বিপ্লবের ঘটনাটি বাংলাদেশে যত না আলোচিত হয়েছে, বিদেশে এর চেয়ে অনেক অনেক বেশি আলোচিত হয়েছে। আমরা আন্তর্জাতিক মিডিয়া এই বিষয়ে খবর নয়, নানান ধরনের বিশ্লেষণ দেখেছি। আসলে এটির অনেক বড় ঘটনা। আমার কেন জানি মনে হয় প্রচলিত রাজনীতি যারা করেন তারা এই বিশাল ঘটনাটিকে ধারণই করতে পারছেন না। এটা কিছু পরিমাণে হয়তো সত্যতার একটা ভিত্তি আছে। আমরা যখন বাংলাদেশে অপর রাজনৈতিক দলগুলোর দিকে তাকাই, আমরা দেখি যে তারা দীর্ঘ সময় ধরে সরকার পরিবর্তনের আন্দোলন করে এসেছেন। কিন্তু এবারের আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তারা শুধু হাসিনাকে বিদায় দিয়ে ক্ষান্ত থাকতে চান নাই। বাংলাদেশে একটা নতুন বাংলাদেশ হবে, একটা নতুন ব্যবস্থাপনায় এই বাংলাদেশটা পরিচালিত হবে, সেই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু মানুষ এখানে এসেছেন। এ কারণে বাংলাদেশের মানুষ কিন্তু দেখবেন ইউনূস সরকার, এই সরকারের প্রতি আকুণ্ঠ সমর্থন তারা ব্যক্ত করেছেন। সরকার বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছে। মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে যে এই সংস্কার কমিশনগুলো কী ধরনের রিপোর্ট দেয় এবং সেই রিপোর্টের ভিত্তিতে সেইগুলোকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, সেই জন্য মানুষ কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে। এটা থেকে কিন্তু অনুমেয় যে মানুষ শুধুমাত্র হাসিনাকে বিদায় দেওয়ার জন্য এই আন্দোলনে আসেননি। মানুষ এসেছে বাংলাদেশ রাষ্ট্রটাকে নতুনভাবে গড়বার জন্য। আগামীর বাংলাদেশ সেটা যে একটা নতুন বাংলাদেশ হবে, এই প্রত্যাশার কারণেই মানুষের এই দিকে আসা। অতএব আমাদের যেটা মনে হয়, আপনার জায়গা থেকে আপনি যেটা বলেছেন যে প্রচলিত রাজনৈতিক দলগুলো যদি মনে করে থাকে যে শুধুমাত্র হাসিনাকে বিদায় করে দিয়ে অন্য একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, এটাই ছিল মানুষের চাওয়া পাওয়া, বিষয়টা কিন্তু সেরকম না। অবশ্যই একটা সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচনের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি নিতে হবে। কিন্তু তার আগে অবশ্যই প্রয়োজনীয় যে সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো করে যেতে হবে। এটা আমরা এই মানুষের চাওয়া। প্রসঙ্গে আপনার কাছে পরে আসবো, আমরা অন্য একটি প্রসঙ্গে কথা বলি। 5 আগস্ট যে একটি স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে, শুধু কিন্তু তা নয়, এখানে ভারতের যে হেজিমনির সেটারও পতন ঘটেছে নিঃসন্দেহে। যখন এদেশের অনেক রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলো মনে করত যে ভারতের সহযোগিতা ছাড়া ফ্যাসিস্ট হাসিনাকে সরানো যাবে না এবং নিজেদের ক্ষমতায় আসা যাবে না, এই ধরনের একটি সরলীকরণ হিসেব তাদের মাথায় ঢুকে গিয়েছিল রীতিমতো। আমরা সময় অনেক রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলেছি, তারা বলেছে ভারতের সহযোগিতা আসলে কিছু করা যাবে না। কিন্তু তরুণরা কিন্তু দেখেছে যে এই নতজানু মানসিকতার কোনো দাম নেই। তারা এই নতজানু মানসিকতাকে তছনছ করে দিয়ে ঠিকই কিন্তু এই স্বৈরাচার সরকারকে সরিয়ে দিয়েছে। কিন্তু দুঃখজনক হলো আমরা এখনো দেখছি যে কোনো কোনো রাজনৈতিক দলের মধ্যে সেই নতজানু দৃষ্টিভঙ্গিটা রয়েছে এবং তারা ভারতকে একদম সন্তুষ্ট করার চেষ্টা করছে। ভারতের আধিপত্যের নানান বিষয়গুলো যাতে এখানে বহাল থাকে সেই চেষ্টা করছে। আপনারা এই খবর জানেন, অনেকেই জানে। কিন্তু এই সরকার কিন্তু পরিষ্কার একটা অবস্থান নিয়েছে যে ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে, আপনারা বলেছেন, তারপরে মর্যাদা এবং ন্যায্যতার ভিত্তিতে। আপনার কাছে আমার প্রশ্ন যে এই কিছু কিছু রাজনৈতিক দল বা নেতা তারা এই ভারতের প্রতি যে নতজানু মানসিকতা দীর্ঘদিন ধরে তৈরি হয়েছিল সেখান থেকে বেরোতে পারছে না। 5 আগস্টের আগের যে আন্দোলন, সে আন্দোলনের সব থেকে শক্তিশালী দুটো স্লোগান। একটি স্লোগান হচ্ছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কেউ বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। এবং আর একটা খুবই গুরুত্বপূর্ণ এবং সাহসী উচ্চারণ ছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এই স্লোগানের ভিতর দিয়ে বাংলাদেশে দিল্লির যে হেজিমনি, ইন্ডিয়ার যে হেজিমনি, সেটার বিরুদ্ধে মানুষের একটা স্বতঃস্ফূর্ত আমরা প্রতিবাদ আমরা লক্ষ্য করেছি। একটা জিনিস আমি দীর্ঘ সময় ধরে বলে আসছিলাম যে বাংলাদেশের মূল সংকট আসলে সার্বভৌমত্বের সংকট। মানুষের ভোটাধিকার নাই, তিনটা নির্বাচনে জালিয়াতি করা সম্ভব হলো কেন? কারণ আমাদের সার্বভৌমত্ব ঠিক নেই। মানুষের বিচার বিভাগ কলাপস করে গেছে, ওই বিচার বিভাগ থেকে ন্যায় বিচার পাওয়া সম্ভব হচ্ছিল না কেন? কারণ আমাদের সার্বভৌমত্ব নেই। মানুষ সীমান্তে মারা যায় কেন? কারণ আমার সার্বভৌমত্ব নেই। নাই বলতে এই অর্থে নাই যে অর্থে থাকার কথা সে অর্থে জিনিসটা নাই। কোনো রকম আমাদের একটা টেরিটরি আছে, হয়তো তাদের ভূখণ্ড ছিল, হ্যাঁ, হয়তো বহির্বিশ্বের কোনো দেশের কোনো সেনাবাহিনী আমার এখানে নাই, কিন্তু তারপরেও আমাদের যে স্বাধীনতা সার্বভৌমত্ব যেটা, সেটা আমাদের কাছে ছিল না। শেখ হাসিনা বলেছিলেন এইভাবে যে ভারতকে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে। আসলে ওই কথার মধ্য দিয়ে শেখ হাসিনা আসলে যেটা বোঝাইতে চেয়েছেন, বাংলাদেশের সার্বভৌমত্বকে ভারতের কাছে সমর্পণ করে দিয়েছেন। এই যে মানসিকতা, এর বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের মানুষের স্লোগান উঠিয়েছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা।
বাংলাদেশের মানুষ ঢাকার আত্মমর্যাদার প্রশ্নে একাট্টা হয়েছে। এবং সেই জায়গা থেকে আপনারা দেখবেন এই যে গত কয়েকদিন হলো সীমান্তে সীমান্তে আমরা দেখলাম বাংলাদেশের বর্ডার গার্ডের সাথে যখন বিএসএফের সেখানে বাকবিতনটা হচ্ছে, তা বিএসএফ গুলি চালিয়েছে, বাংলাদেশের মানুষেরা সেখানে গিয়ে ওই বন্দুকের নল নিয়ে টানাহেঁচড়া করছে। এটা হচ্ছে বাংলাদেশের মানুষ, এবং তারা সকলে গিয়ে আমাদের যে বর্ডার গার্ড আছে তাদের সঙ্গে মিলেমিশে দাঁড়িয়ে আছেন। গুলি আসলে সবাই মিলে গুলি খাবেন, তারপরেও বাংলাদেশের 1 ইঞ্চি জমিকেও 1 ইঞ্চি মাটিকেও তারা ভারতের হাতে সমর্পণ করতে রাজি না। এই বাংলাদেশের মানুষের অস্থি মজ্জার মধ্যে স্বাধীনতা, সার্বভৌমত্বের যে কনসেপ্ট এবং নিজেকে নিজের করে পাওয়ার যে কনসেপ্ট, এটা প্রবলভাবে বিদ্যমান। অতএব আমরা কিন্তু হুঁশিয়ারি করে দিয়েছি যে বাংলাদেশের কোনো শক্তি তারা যদি হাসিনা রিপ্লেসমেন্ট হতে চায় এই দিক থেকে, যে তারা ভারতের কাছে নতজানু হয়ে বাংলাদেশের ক্ষমতায় আসবে, বাংলাদেশের মানুষের স্বার্থগুলোকে বিঘ্নিত করবে, তাদেরকে বাংলাদেশের মানুষ এক বিন্দু পরিমাণ ছাড় দেবে না। এটা এটা এখন বাংলাদেশের যে রাজনীতি, বাংলাদেশের রাজনীতি হচ্ছে সামনে স্ট্যান্ডার্ডই থাকবে এটা, যে আমরা কোন দল দিল্লির সাথে কতটুকু দেন দরবার করতে পারে, কতটুকু বাংলাদেশের অধিকার দিয়ে কথা বলতে পারে, কতটুকু মর্যাদার প্রশ্নে বাংলাদেশকে উন্নীত করতে পারে, এটাই হবে সামনের দিনের রাজনীতির ভিত্তি। অতএব যারা এখনও ভাবছেন যে পুরনো কালাকানুনের মধ্য থেকে, পুরনো ব্যবস্থার মধ্য থেকে তারা নতজানু হবেন, ব্যাকডোরে গিয়ে মোদির সাথে আলাপ করে এসে বাংলাদেশের ক্ষমতায় বসবেন, এই সুযোগ বাংলাদেশে আর নাই। বাংলাদেশের মানুষের কথা বলে, বাংলাদেশের মানুষের হয়ে আত্মমর্যাদার প্রশ্নে, মানবিক মর্যাদার প্রশ্নে একাট্টা থেকেই এখানে রাজনীতি করতে হবে। নতজানুর রাজনীতির এখানে কোনো আর সুযোগ নেই। এদেশের তরুণরা যে ভারত বিরোধী হয়ে উঠল, কেন হয়ে উঠল সেটা কিন্তু দিল্লি কখনো ভাবেনি, এখনো ভাবছে বলে মনে হয় না। আসলে হাসিনার পতনকে তারা মেনেই নিতে পারেনি। আমরা লক্ষ্য করছি যে কেমন জানি তারা ট্রমাটাইজড হয়ে গেছে। দেশটির রাজনীতিবিদ, সরকার, মিডিয়ার আচরণ থেকে কিন্তু আমরা এই ধারণাই পোষণ করতে পারি। এমনটি হওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে বলে অনেকে অনেক সময় আলোচনা করেছে। এর মধ্যে একটি কারণ ইদানিং উঠে এসছে, যে তারা কেন ট্রমাটাইজড, সেটি হলো যে দক্ষিণ এশিয়া আসলে ভারতের কোনো মিত্র নেই, এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থাৎ ভারতের প্রতিবেশী দেশগুলোর জনগণের সঙ্গে দিল্লির এখন সম্পর্ক তলানিতে। বাংলাদেশ ছিল তাদের কবজায়, যেটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, আসলে সার্বভৌমত্বের দিয়ে দিয়েছিলেন শেখ হাসিনা তাদের হাতে। যেহেতু বাংলাদেশ ছিল তাদের কবজায়, এবং কেউ কেউ বলছেন যে এটিকে দেখিয়ে দক্ষিণ এশিয়ায় ভারত আমেরিকা হওয়ার একটা স্বপ্ন দেখেছিল, কিন্তু সব মিলিয়ে 5ই আগস্টে আপনারা তাদের এই স্বপ্নকে একদম তলানিতে নয়, শূন্য বানিয়ে দিয়েছেন। এই যে অবস্থাটা দাঁড়িয়েছে, এই কারণেই ভারত কিন্তু কোনোভাবে মেনে নিতে পারছে না এই বাংলাদেশের পরিবর্তনটা। এই গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমরা বাংলাদেশের তরুণেরা সামগ্রিকভাবে ভারত বিরোধী বিষয়টা এরকম নয়। আমরা দিল্লির আগ্রাসনবাদী যে নীতি আছে তার বিরোধী। সে জায়গা থেকে বড়জোর আমাদেরকে দিল্লি বিরোধী বলা যেতে পারে, কিন্তু আপামর ভারতের যে জনগোষ্ঠী আছে আমরা তাদের বিরোধী নই। কারণ ভারতের অধিকাংশ মানুষ তারা দারিদ্র সীমার নিচে বসবাস করেন, সেখানে কাস্ট সিস্টেম আছে, যারা শূদ্র তাদের তো ওখানে কোনো মানবিক মর্যাদাই নেই। দলিতরা তো সেখানে মানুষই না, এমন একটা তাদেরকে অবস্থা। মানুষই মনে করা হয় না। যে এই কুলি মজুর যারা আছেন তাদের প্রতি কি ধরনের নিপীড়নগুলো সেখানে হয়, সেখানকার সংখ্যালঘু যারা আছেন মুসলিম বা খ্রিস্টান, তার উপরে কি অবর্ণনীয় অত্যাচারগুলো হয় সময়ে সময়ে। অতএব ভারতের মুসলিম জনতার সাথে আমাদের একটা আত্মিক মেলবন্ধন আছে বলে আমরা মনে করি। কারণ বাংলাদেশ গোটা বিশ্বের মধ্যে নিপীড়িতদের জন্য স্বর্গ হওয়ার যে সুযোগ, সেই সুযোগটা বাংলাদেশের সামনে এসেছে। আমরা গোটা বিশ্বের কাছে রোল মডেল হতে চাই যে কোনো দেশেই যারা বঞ্চিত আছেন, যারা বৈষম্যের শিকার আছেন, তারা যেন আর বৈষম্যের শিকারটা না থাকেন। এটা আমাদের একটা আন্দোলনের স্পিরিটের জায়গা। কিন্তু দিল্লির বিষয়টা কি? দিল্লির বিষয়টা হলো দিল্লি এমন এক পররাষ্ট্রনীতি অনুসরণ করেছে যার ভিতর দিয়ে পাশে দেখেন শ্রীলঙ্কা, তাদের সাথে তাদের বৈরী সম্পর্ক, মালদ্বীপের সাথে বৈরী সম্পর্ক, চীনের সাথে বৈরী সম্পর্ক, পাকিস্তানের সাথে বৈরী সম্পর্ক, এমনই ভাবে নেপাল, ভুটান, তাদের সাথেও তাদের সম্পর্ক ভালো না। এখন দেখেন ব্যাপারটা, অনেকেই এটা বলবার চেষ্টা করেন যে বাংলাদেশ মুসলমান দেশ, মুসলমান এখানে আধিক্য আছে, আর ভারতে হিন্দুদের আধিক্য আছে, এই কারণে হয়তো এখানকার মানুষেরা সেখানকার মানুষের মধ্যে একটা ভারত বিরোধিতার যে জায়গা, সেই জায়গাটা বিরাজ করে। বিষয়টা কিন্তু এরকম না। নেপালেও তো অধিকাংশ লোকই সেখানে হিন্দু ধর্মাবলম্বী, তারপরেও তো তারা ভারতের নীতির বিরোধী হয়ে গেছেন। আমরা মূলত আমাদের জায়গা থেকে যেটা মনে করি যে ভারত যে স্ট্র্যাটেজি নিতে চায় সেই স্ট্র্যাটেজিতে ভারতকে ফেল করতে হবে। কারণ ভারত
অখণ্ড ভারতের আলাপ নিয়ে তারা আগায়। তারা তো আমাদেরকে কাউকে আমাদের যে মর্যাদা আছে সেই মর্যাদাপূর্ণ জায়গায় রাখে না। বাংলাদেশের নদীগুলোর দিকে তাকান, এখন শীতকাল, রবীন্দ্রনাথ তো বলছিলেন যে হাঁটু পানি থাকে আর কি, হাঁটু জল থাকে, কিন্তু এখন তো পানি তো গিরার নিচে নেমে গেছে, পায়ের পাতাটাও ভেসে না নদীতে, এরকম ধরনের অবস্থা হয়ে আছে আমাদের নদীগুলো। তো এইভাবে যদি আগ্রাসন চালানো হয় এবং এই পানিগুলো আমাদের নদীতে মিঠা পানি না আসার কারণে আমাদের দক্ষিণাঞ্চলে সমুদ্রের নোনা পানিগুলো নদীতে ভেতরে ঢুকে চলে যাচ্ছে। আসছে, এবং যার কারণে কিন্তু আমাদের আবাদ, তারপরে সেখানে কৃষি কাজ করা, এই কোনো কিছুই আর সম্ভবপর হচ্ছে না। একটা রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে ভঙ্গুর করে দেবার জন্য তার নদীগুলো বন্ধ করে দিলেই যথেষ্ট হয়ে যায়। সেই কাজটা তো ভারত করছে, এবং এই সিদ্ধান্ত কি ভারতের জনগণের না, তো সিদ্ধান্ত হচ্ছে ভারতের সরকারের বা ভারতের ডিপ স্টেটের, ভারতের যারা পলিসি মেকার আছে তাদের। আমাদের প্রশ্নটা হচ্ছে, আমরা ওই ভারতের পলিসি মেকার এবং ওই সব রাজনীতিবিদ যারা বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিতে চায়, আমরা তাদের বিরোধী। সামগ্রিকভাবে বাংলাদেশের যে জনগণ, ভারতের নিপীড়িত জনগণ, মুসলিম জনগণের সাথে আমাদের একটা একাত্মতার জায়গা আছে। গণহত্যাকারী শেখ হাসিনা দিল্লিতে থাকবেন, সেখান থেকে দেশবিরোধী অপপ্রচার চালাবেন, সীমান্তে দিল্লি আগ্রাসন চালাবে। যদি এটাই অব্যাহত থাকে তাহলে ঢাকা দিল্লির সম্পর্ক স্বাভাবিক হবে কিভাবে? বাংলাদেশে 14, 18 এবং 24-এর ইলেকশনে এখানে কারচুপি করে, জালিয়াতি করে, রাতের ভোট করে, কোনোরকম পার্টিসিপেশন ছাড়া নির্বাচনগুলো করে বাংলাদেশে হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল ভারত। এবং বাংলাদেশের মানুষ যখন বিক্ষুব্ধ হয় রাজপথে, তখন ওই হাসিনাকে আশ্রয় দিল ভারত। বাংলাদেশের স্বার্থগুলোকে জলাঞ্জলি দিয়ে যে চুক্তিগুলো করা হলো, অধিকাংশই ভারতের সাথে, যেখানে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হলো না। আমাদের নদীগুলো, আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের রাজনীতি, প্রত্যেকটা জায়গায় ভারতের অযাচিত হস্তক্ষেপ। এই সব কিছু বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক আছে সেই সম্পর্ককে টালমাটাল একটা অবস্থায় নিয়ে যায়। আমরা কিন্তু বারবার বলতেছি যে বাংলাদেশে হাজারো খুনের খুনি হাসিনা, তাকে ভারত এখনো সে জায়গায় আদর আপ্যায়নে রেখেছে। এবং সেখানে থেকে আমরা দেখি মাঝে মাঝে কিছু ভয়েস রেকর্ড আমরা শুনতে পাই, শেখ হাসিনা সে আরও বেশি করে খুন করার সে ইঙ্গিত দিচ্ছে তার যারা সাঙ্গপাঙ্গ আছে তাদেরকে। তো এইটা করার সুযোগ শেখ হাসিনাকে দিচ্ছে কিন্তু ভারত। এটা কিন্তু ভারত বাংলাদেশের জনগণের যে পালস আছে সেটাকে তারা বুঝতে পারছে না। এবং বাংলাদেশের জনগণ তারা যে বিক্ষুব্ধ হয়ে উঠছে হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ার কারণে, পৃথিবীর আর কোনো দেশ তো হাসিনাকে আশ্রয় দিল না। তাহলে ভারতের কি এমন স্বার্থ হাসিনার সাথে, যার কারণে ভারত হাসিনাকে আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, এবং হাসিনাকে বাংলাদেশে অস্তিত্বশীল করবার জন্য চক্রান্ত করবার সুযোগটুকু হাসিনাকে দিচ্ছে? এই প্রশ্নটা কিন্তু বাংলাদেশের জনগণের মধ্যে আছে। অতএব আমাদের এই টকশো যদি ভারতের গণমাধ্যম দেখে, ভারতের গোয়েন্দা সংস্থা দেখে, ভারতের রাজনীতিবিদ এবং সেখানকার পলিসি মেকাররা দেখে, তাহলে তাদের অবশ্যই এই বিষয়টা বিবেচনায় নিয়ে আসতে হবে যে বাংলাদেশের হাজারো খুনের খুনিকে তাদের দেশে আশ্রয় দিয়ে বাংলাদেশের সাথে স্বাভাবিক সম্পর্কের যে আশা, সেটা তাদের জন্য দুরাশায় পর্যবসিত হবে। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আমরা এক্ষুনি ফিরছি। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আক্তার হোসেন, সদস্য সচিব, জাতীয় নাগরিক কমিটি। ধারণা করা হচ্ছে, সবাই ধরেই নিচ্ছে যে আপনারা একটি রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। যদি হয় তাহলে এটা কবে নাগাদ? শুধু ধারণা নয়, আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করেই বলেছি যে বাংলাদেশে তরুণদের নেতৃত্বে একটি শক্তিশালী রাজনৈতিক দলের আবির্ভাব হতে যাচ্ছে।
যার ইঙ্গিত আমরা পেয়েছিলাম আগস্টের আগে পরের সময়টাতেই। বাংলাদেশের মানুষ নতুন এক রাজনৈতিক শক্তির উত্থানের অপেক্ষায় আছে। আমরা দীর্ঘ সময় ধরে মানুষের সাথে মিশবার চেষ্টা করেছি, গ্রামে গঞ্জে, শহরে, হাটে, বাজারে, বন্দরে। মানুষের সঙ্গে আমরা কথা বলেছি। মানুষের চাওয়ার জায়গাটি হচ্ছে যেসব তরুণেরা এই জুলাই অভ্যুত্থানের সময় নেতৃত্ব দিয়েছে, তাদের নেতৃত্বে যেন একটি রাজনৈতিক দল আসে, যে রাজনৈতিক দল স্বচ্ছতার সঙ্গে, জবাবদিহিতার সঙ্গে, ন্যায্যতার সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রটিকে পরিচালনা করবে, এই আশাটা মানুষের মধ্যে আছে। সে জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি একটা রাজনীতির ভাষা নির্মাণের কাজ করছে। আমরা বিশ্বাস করি সেই ভাষাকে ভিত্তি করেই সামনের দিনে একটি রাজনৈতিক দল হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন, জাতীয় নাগরিক কমিটিতে যারা আছেন, এমনকি এই দুটি প্ল্যাটফর্মের বাইরে অনেক ছোট ছোট অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, অনেক ব্যক্তি আছে যারা হয়তো কোনো প্ল্যাটফর্মে নেই, গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছেন মুক্তর মতো করে। তাদেরকে আমরা একখানে নিয়ে এসে মালা গাঁথবার চেষ্টাটা করছি। আমরা জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাই নেম তারা কোনো রাজনৈতিক দলে রূপান্তরিত হবে না, কিন্তু নতুন নাম হবে, নতুন কোনো নাম হবে হয়তো, কিন্তু একই সাথে জাতীয় নাগরিক কমিটি একটি সিভিল সোসাইটির যে ভূমিকা সেটা থেকে যাবে। সেটা হিসেবে তারা সেটা পালন করবে আর কি। আক্তার হোসেন, আমরা ধরে নিচ্ছি যে জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক দল হবে, কিন্তু নতুন নাম হবে, এবং জাতীয় নাগরিক কমিটি একটা প্রেসার গ্রুপ হিসেবে থেকে যাবে। সঙ্গে একটি প্রশ্ন, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন কি হবে? কারণ আমরা জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাধারণ ছাত্রদের একটা প্ল্যাটফর্ম। বিশেষ করে যারা কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সঙ্গে সরাসরি জড়িত না, তারা সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে রয়েছেন এবং তারা মনে করে এটা আমাদের নিজেদের সংগঠন। আপনারা যদি রাজনৈতিক দলই হন, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি আপনাদের ছাত্র সংগঠন হবে? আমরা নীতিগতভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের ছাত্র সংগঠন হবে এরকম কোনো সিদ্ধান্ত আমাদের মধ্যে নেই। বরং সিদ্ধান্ত এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জাতীয় রাজনীতিতে আসবার মতো বয়স যাদের হয়েছে, তারা যেন জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত হতে পারেন, এবং একই সাথে একটা পর্ষণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে থেকে যাবেন যারা এই ব্যানারে বাংলাদেশে জুলাই আগস্টের যে অভ্যুত্থানের স্পিরিট আছে সেটা নিয়ে তারা কাজ করবেন। এবং একই সাথে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য থেকে যারা যারা রাজনৈতিক দলে অংশগ্রহণে আগ্রহী, তারা মিলে গিয়ে রাজনৈতিক দলটি গঠন করবেন। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি স্ব জায়গায় থেকে প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে, অভ্যুত্থানের শক্তি হিসেবে তারা থেকে যাবে। আমরা দীর্ঘদিন ধরে মিডিয়া থাকার কারণে নানান লোকের পরিচিত হওয়ার সুযোগ থাকে এবং তাদেরকে চেনারও অনেকটা সুযোগ তৈরি হয়। আমরা ইদানিং লক্ষ্য করছি আপনাদের সঙ্গে এমন কিছু লোকজন যোগাযোগ করছে যারা দীর্ঘদিন ধরে খুব বিতর্কিত, এবং অতীতে তাদের ভূমিকা খুবই বিতর্কিত, এবং তারা কি করেছে না করেছে আমরা সবাই জানি কম বেশি। হয়তো আপনাদের অনেকে তরুণদের এই গ্যাপ থাকতে পারে, সব মানুষের গ্যাপ থাকতে পারে, যেন আমরা একটা সিনিয়র হয়ে গেছি, তরুণদের ব্যাপারে আমাদের গ্যাপ থাকতে পারে। আপনারা কি এই বিষয়গুলো জানেন যে কিছু কিছু বিতর্কিত লোক আপনার সঙ্গে আছে এবং আপনাদের পরামর্শও দিচ্ছে? এই লোকগুলিকে আপনারা চিহ্নিত করতে পেরেছেন? আমরা বয়সে তরুণ, আমাদের অভিজ্ঞতার হয়তো ঘাটতি আছে, এবং মানুষকে চেনার যে জায়গাটি, সে জায়গায় যদি ঘাটতি থেকে থাকে, সেটা আমরা অবশ্যই চাইবো যে আপনারা আমাদেরকে বলেন কোন কোন ব্যক্তিরা যারা ফেসিবাদের দোসর, তারা আমাদের কাছে ঘেঁষবার চেষ্টা করছেন, আমরা তাদেরকে আমাদের পাশে ঘেঁষতে দেব না। আমাদের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে কোনোভাবেই কোনো আওয়ামী ফেসিস্ট, কোনো মুজিববাদীকে আমরা আমাদের আশেপাশে ঘেঁষতে দেব না, এই জায়গা থেকে যে তারা বাংলাদেশে হাজারো খুনের খুনি এবং একই সাথে বাংলাদেশের গণতন্ত্রকে তারা লুটপাট করেছে এবং বাংলাদেশের অর্থগুলোকে বিদেশে তারা পাচার করেছে। বাংলাদেশে শাপলার গণহত্যা, বিডিআর যে ঘটনাকাণ্ড, পিলখানা, এবং একই সাথে জুলাই আগস্টের সময়টাতে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের যারা লেসপেন্সার আছে, তাদেরকে যারা সমীহ করে চলেছে, তাদের পক্ষে কাজ করেছে, এমন কোনো ব্যক্তিকেই আমরা আশ্রয় প্রশ্রয় দেওয়ার পক্ষপাতী না। দেশের জনগণের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আপনারা যদি কোনো জায়গায় দেখেন যে আমাদের কারোর সাথে এরকম পতিত ফেসিবাদীরা কেউ ঘেঁষার চেষ্টা করছেন, আমাদেরকে জানাবেন, আমরা তাদের ব্যাপারে ব্যক্তিগত পর্যায়ে এবং সাংগঠনিকভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এখন আসি সংস্কার প্রশ্নে। সংস্কার নিয়ে বিতর্কের শেষ নেই, কিন্তু আপনি শুরুতেই বলেছিলেন যে এই 5ই আগস্টের যে বিপ্লবটা, সেই বিপ্লবটা শুধু একটি স্বৈরাচারের বিদায় নয় কিংবা একটা নতুন সরকার নয়, আপনি সংস্কারের উপর জোর দিয়েছেন। আমরা শুরু থেকে দেখছি আপনারা, বিশেষ করে তরুণরা, সবাই সংস্কারের ব্যাপারে সোচ্চার। কিন্তু সংস্কার কতটুকু হবে, কি হবে না হবে, এই ধরনের বিতর্ক কিন্তু চলছে।
এবং কেউ কেউ বলছেন যে সংস্কার পুরোপুরি হওয়া দরকার, কেউ কেউ বলছেন যতটুকু না করলেই নয়, নির্বাচনটা তাড়াতাড়ি দিয়ে দেওয়া। এখানে একটা ক্ষমতার একটা দ্বন্দ্ব মনে হয়েছে আমার, যে কে কত দ্রুত ক্ষমতায় যাবে সংস্কারের চেয়েও। কিন্তু রাজনৈতিক দলগুলো যারা দ্রুত নির্বাচন চাচ্ছে তারাও কিছুটা বুঝতে পারছে যে জনগণ কিন্তু আস্থা নিতে পারছে না যে রাজনৈতিক দল ক্ষমতায় এসে সংস্কার আদৌ করবে। আমার সরাসরি প্রশ্ন, আপনারা কি সংস্কারটা শেষ করে নির্বাচন চাচ্ছেন না আংশিক সংস্কার করে নির্বাচন চাচ্ছেন? সংস্কারের অনেকগুলো পরত আছে, অনেকগুলো ধাপ আছে। অবশ্যই আমরা সংস্কারগুলো সম্পূর্ণ করে দ্রুত নির্বাচন চাই। এই জায়গায় সরকার কতটুকু সময় পাবে নির্বাচনের দেওয়ার ক্ষেত্রে তা নির্ভর করতেছে সরকার আসলে কতটুকু কাজ করতেছে। সরকার দিনের পর দিন অলস বসে থেকে সময় পাবে এটা আমরাও চাই না। সরকারকে কাজের মধ্য দিয়ে সময় পেতে হবে। সরকার একটা টার্গেট নেবে যে অমুক প্রতিষ্ঠান বা অমুক সেক্টরে এই সংস্কারের জন্য এই কাজগুলো করতে আমার এতদিন সময় লাগবে। এই সময় লাগার ভিতর দিয়েই তারা কি করবেন, সময়টা পাবেন। তারা যদি মনে করেন সরকার যে আমরা বসে থাকবো, কোনো সংস্কারও করবো না এবং নির্বাচনও দেরিতে দেব, সেটা আমাদের কোনো পজিশন না। কিন্তু আবার একই সাথে যারা মনে করেন যে সংস্কার দরকার নেই তেমন একটা, নির্বাচনটা হয়ে গেলেই মনে হয় সব থেকে ভালো হয়, আমরা আবার সেই বক্তব্যের সাথেও একমত না। অতএব আমাদের পজিশন হচ্ছে সরকার সংস্কারগুলো সম্পূর্ণ করে অতি দ্রুত যেন নির্বাচনের দিকে অগ্রসর হয়। আরেকটা বিষয় সামনে এসছে, খুব আলোচনা হচ্ছে, সেটা হলো চাকসু সহ শুধু বিশ্ববিদ্যালয়গুলি নয়, কলেজ সংসদগুলো নির্বাচনের দাবি উঠেছে। আমরা লক্ষ্য করছি যে আপনারা নির্বাচন চাচ্ছেন, ইসলামী ছাত্র শিবির নির্বাচন চাচ্ছে, বাম সংগঠনগুলো নির্বাচনে খুব বিরোধী মনে হয় না, কিন্তু এটি প্রধান ছাত্র সংগঠন ছাত্রদল নির্বাচন চাচ্ছে না। আপনারা এই দীর্ঘদিন ধরে ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত, আপনার পোর্টফোলিও দেখলে স্পষ্ট হয়ে যায় আপনার এ পর্যন্ত ছাত্রদের নিয়ে আছে, এবং আপনারা বিভিন্ন ছাত্র সংগঠনের চরিত্রটি নিশ্চয়ই বুঝতে পারছেন, নেতাদেরকে অনেকটা চেনেন, আপনি জানেন। আপনি আমাদের বলবেন কি ছাত্রদল কেন এই ছাত্র সংসদ নির্বাচন এখন চাচ্ছে না? ছাত্রদল ডাকসু নির্বাচন চায় না, খুব সম্ভবত তাদের কোনো মৌখিক বক্তব্যে বা লিখিত বক্তব্যে এমন কোনো পজিশন তারা জানান নাই। তারা যেটা জানিয়েছেন যে তারা মানে এখনই নির্বাচন চাচ্ছেন চান, না। হ্যাঁ। কিন্তু সংস্কার, কিছু ছাত্রলীগ সংস্কারের পরে যারা আছে তাদের বিচারটা হবে, তারপরে আরও কি কি বিষয় আছে সেগুলো হবে, তারপরে তারা ডাকসু নির্বাচনটা চান। ডাকসু নির্বাচন চান না এরকম ধরনের পজিশন ছাত্র দলেরও নেই। তারাও ডাকসু নির্বাচন চান, কিন্তু একটু পরে চান। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাদের মধ্যে অনলাইন একটা গ্রুপ আছে, সেখানে জরিপে আমি দেখেছি প্রায় শতভাগ শিক্ষার্থী ডাকসু নির্বাচন চাচ্ছেন। এটা হচ্ছে শিক্ষার্থীদের পজিশন। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে সারা দেশে যতগুলো বিশ্ববিদ্যালয় কলেজ আছে প্রত্যেকটাতেই ছাত্র সংসদ নির্বাচন হওয়া প্রয়োজন। ছাত্র রাজনীতি নিয়ে মানুষের মধ্যে যে ভীতির জায়গাটি আছে এবং সামনে ছাত্র রাজনীতির রূপায়ণটি কী হবে সেটা দেখবার জন্য মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে। তার জন্য একটা যৌক্তিক সমাধানের প্ল্যাটফর্ম হতে পারে ডাকসু সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদ নির্বাচন। ছাত্রদলের পক্ষ থেকে পজিশনটা খুব সম্ভবত এরকম যে আগে বিচার হতে হবে, তারপরে ডাকসু নির্বাচনটা হতে হবে। কিন্তু আমার কাছে যে জিনিসটা মনে হয়, এই একই প্রশ্ন যখন আমাদেরকেও আবার করা হয় যে আমরা তো জাতীয় নির্বাচনের ক্ষেত্রে বলেছি যে বিচার আগে করতে হবে এবং তারপরে যেন জাতীয় সংসদ নির্বাচন হয়, এই দুইটা বক্তব্যের মাঝে একটা ফারাক আছে, বৈপরীত্য দেখা যায়, একটা ফারাক আছে। আমরা দেখতেছি যে যদি বাংলাদেশে এই ইন্টারিম গভর্নমেন্ট সংস্কারগুলো করে না যেতে পারে, প্রস্তাবনাগুলো না দিয়ে যেতে পারে, এটা প্রস্তাবনার ভিত্তিতে কাজ যে শুরু হয়েছে কাজটা শুরু করে দিয়ে যদি না যেতে পারে, তাহলে ভবিষ্যতের কোনো সরকার এসে সে কাজটা শুরু করবেন সেরকম ধরনের আস্থার জায়গাটি বাংলাদেশের মানুষের ক্ষেত্রে আর নাই। মানুষ এটা খুব বেশি আস্থায় রাখতে পারেন না। আবার ওই যে সংস্কারের কথাগুলো আমরা বলতেছি, গোটা দেশের সব জায়গায় সংস্কার, এই সংস্কারের একটা জায়গা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনগুলো হওয়া। যে সংস্কারের একটা প্যারামিটার হচ্ছে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হওয়া। এই কারণেই ছাত্র সংসদ নির্বাচন দ্রুত হওয়াটা জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় নির্বাচন প্রসঙ্গে কিন্তু একই চেহারা, ডাকসু জাকসুর যে নির্বাচনের ব্যাপারে যে কথা উঠছে এবং স্থানীয় নির্বাচনে একই ধরনের কথা বলছে বিএনপি। আমরা দেখছি যে স্থানীয় নির্বাচনের পক্ষে সবাই কথা বলছে। আপনারাও চাচ্ছেন স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হোক। স্থানীয় নির্বাচন সংস্কার কমিশনের যে প্রধান
উনি কিন্তু কদিন আগে বলেছেন যে স্থানীয় মানুষ কিন্তু স্থানীয় নির্বাচনটা আগে ভাগে চাচ্ছে, কিন্তু বিএনপি বলছে যে তারা জাতীয় নির্বাচন আগে চায়, স্থানীয় নির্বাচন পরে চায়। এখানে সেই একই প্রশ্ন, বিএনপি কেন স্থানীয় নির্বাচন চাচ্ছে না আগে, জাতীয় নির্বাচন কেন আগে চাচ্ছে? আপনাদের কি মনে হয়? ছাত্র সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকারের যে নির্বাচন, এই যে ছোট ছোট নির্বাচনগুলো আছে, এই নির্বাচনগুলো আগে হওয়া দরকার এই কারণেই, প্রত্যেকটা জায়গায় ডিরেক্ট যারা এই প্রতিষ্ঠানগুলোর সাথে সংযুক্ত আছেন তারা সেবাগুলো থেকে বঞ্চিত হচ্ছেন। ডাকসু নাই, শিক্ষার্থীদের বৈধ কথা বলার প্ল্যাটফর্মটি নেই। স্থানীয় সরকারগুলো নাই, সেখানে মানুষের যে ছোট ছোট কাজগুলো আছে সে কাজগুলো সম্পূর্ণ হচ্ছে না। এখন ডাকসু বলেন, ছাত্র সংসদ নির্বাচনগুলো বলেন, স্থানীয় সংসদ নির্বাচন, এই প্রত্যেকটা ছোট ছোট নির্বাচনগুলো এটা যখন সঠিকভাবে সম্পূর্ণ হবে, এর ভিতর দিয়েই আমরা একটা গণতন্ত্রের উত্তরণের দিকে আমরা ধাবিত হতে পারবো। এবং একই সাথে এই ছোট পর্যায়ে যে নির্বাচনগুলো আছে এগুলোতে মানুষের ডিরেক্ট সুবিধা পাওয়ার যে জায়গাগুলো আছে সেটা নিশ্চিত করা সম্ভব হবে। এবং জাতীয় নির্বাচনের যে আলাপটা এসেছে তার আগেই যদি এগুলো হয় তাহলে জাতীয় নির্বাচনটা আরো বেশি ফ্রি এবং ফেয়ার হবে বলে আমরা ধারণা করতে কি কি পারি। সংকট তৈরি হতে পারে সেটা তখন টের পাওয়া যাবে, যে স্থানীয় নির্বাচন আগে হয়। যদি সংকট যদি তৈরি হয় সেটা টের পাওয়া যাবে আর কি। জাতীয় সংসদ নির্বাচনের যে আলাপটি, আমরা তো সে জায়গায় আবার বলেছি গণপরিষদ নির্বাচনের কথা, শুধুমাত্র সংসদ নির্বাচন নয়, সেটাতে আমাদের একটা আলাদা পজিশন আছে এই জায়গা থেকে যে আমরা একটা নতুন সংবিধান চাই। কিন্তু ইন দ্য মিন টাইম আমাদের যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন, স্থানীয় সরকারের অধীনে যারা আছেন, তাদেরও তো ইউনিয়ন পরিষদ থেকে কিছু সেবা পেতে হয়, সেই সেবাগুলো থেকে তো তারা বঞ্চিত হচ্ছেন। যদিও প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, সেটা হচ্ছে না কিন্তু- সেরকম হয়। কিন্তু সেটা তো খুব বেশি ফলপ্রসূ হবে না। এখন যদি ছোট ছোট নির্বাচনগুলো দেওয়া হয়, এই নির্বাচনগুলোতে আদতে কোনো পলিটিক্যাল পার্টি আলাদা করে কোনো প্রভাব বিস্তার করতে পারবেন না বলেই আমাদের ধারণা। কারণ মানুষেরা এখন মানুষের জায়গা থেকে যথেষ্ট সচেতন এবং সাবধান অবস্থায় আছেন। কিন্তু জাতীয় নির্বাচনের পরে যদি এটা হয় তাহলে অতীতের যে আশঙ্কা, অতীতের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো ভবিষ্যতে একটা আশঙ্কার জায়গা তৈরি করে কিনা এই ভয়টা কিন্তু মানুষের মধ্যে থেকে যায়। অতএব ছাত্রদলের ডাকসু নির্বাচন এখনই না চাওয়া, সংস্কারের পরে চাওয়া, বিএনপির স্থানীয় নির্বাচন এখন না হয়ে জাতীয় নির্বাচনের পরে হওয়া, এই প্রত্যেকটা বিষয়ে একটা ভীতির জায়গা আছে জনগণের মাঝে। জনগণ চায় যে ছোট ছোট নির্বাচনগুলো আগে হয়ে যাক, এর মধ্য দিয়ে আমরা আমাদের মানসিক যে পরিবর্তন এবং ভোটের ক্ষেত্রে গণতন্ত্র চর্চার যে সুযোগ, ভোট কেন্দ্র দখল বা বেদখল হওয়া না হওয়া, এই যে ইস্যুগুলো আছে, নির্বাচনটা কিভাবে হবে না হবে, এই বিষয়গুলো জাতীয় সংসদ নির্বাচনের আগে এগুলো একটি পরীক্ষামূলক নির্বাচন আকারে আমাদের সামনে থাকতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে মাঝে মধ্যে আমরা উত্তেজনা দেখছি। আমরা দেখছি জাতীয় নাগরিক কমিটি নানান জায়গায় যে কমিটি গঠন করছে সেই নিয়ে অনেক জায়গায় সমস্যা তৈরি হয় এবং উত্তেজনা তৈরি হয় এবং মিডিয়া সেগুলো ফলাও করে আসে। এই বিষয়গুলিকে আপনি কিভাবে দেখছেন? জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা তাদের কলেবর বৃদ্ধি করছে। অলরেডি আমাদের প্রায় 200-র মতো থানায় জাতীয় নাগরিক কমিটির কমিটি হয়েছে। আমরা কয়েকটি জায়গায় কিছু অভিযোগ পেয়েছি কিছু ব্যক্তির বিরুদ্ধে, যাদের সাথে হয়তো আওয়ামী ফেসিবাদীদের সাথে ঘোরাফেরা করার অভিযোগ আমাদের কাছে এসেছে। সেই জায়গাগুলো নিয়ে কিছু কিছু জায়গায় কিছু সংকট তৈরি হয়েছে। আমরা অফিসিয়ালি সেগুলোকে অ্যাড্রেস করবার চেষ্টা করছি এবং যারা এইসব অভিযোগের সঙ্গে সম্পৃক্ত তাদেরকে সাংগঠনিকভাবে আমরা বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। একই সাথে আপনি যদি মনে করেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যদি আপনি বলেন তারাও সারা দেশব্যাপী একই ধরনের কাজগুলো করে যাচ্ছে, বরং আরও সফিস্টিকেটেড ওয়েতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কারণ বাংলাদেশের যে তরুণরা আছে আর কি, যারা এই আন্দোলনের সময় নেতৃত্ব দিয়েছেন, তারা পরস্পরকে চেনেন জানেন। তাদের ওখানে কারা তাদেরকে গুলি করেছে, নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, তাদের কেউ যাতে তাদের কাছাকাছি না আসতে পারে সেই ব্যাপারে আসলে তারা সচেতন। এবং আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় পতিত আওয়ামী দোসররা এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা, জঙ্গিরা, তাদেরকে যদি কোথাও তারা চিহ্নিত করতে পারেন সেই জায়গায় তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু প্রশাসনকে সহযোগিতা করে যাচ্ছেন। আপনাদের সঙ্গে রাজনৈতিক দলের সংঘর্ষ হচ্ছে কোনো কোনো জায়গায়, এটা কেন হচ্ছে? সবাই তো ফ্যাসিস্ট বিরোধী একসাথে আন্দোলন করেছেন, আপনারা হঠাৎ করে কি এমন হলো যে এখন আপনাদের বিরুদ্ধে লেগে গেল? স্থানীয় পর্যায়ে কিছু মানুষ থাকেন এমন যারা সেখানে তার বাইরে আর কেউ সেখানে পরিচিত হয়ে ওঠেন বা সেখানে মানুষের পক্ষে কথা বলেন, সেটা তারা সহ্য করতে পারেন না। এই কারণেই বিভিন্ন দলের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা অনেক সময় আমাদের কর্মীদের উপরে, সমর্থকদের উপরে তারা হামলার ঘটনা ঘটান। ইভেন 16ই ডিসেম্বরে বরিশালে এরকম ধরনের একটা ঘটনা ঘটেছিল ঘটেছিল। যে আমাদের
কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মৃত্যু আপুর নেতৃত্বে একটি মিছিল যাচ্ছিল, তার উপরে অতর্কিত হামলা করা হয়। এবং ব্রাহ্মণবাড়িয়ায় আমরা হামলার ঘটনাটা খেয়াল করেছি। এই প্রত্যেকটা জায়গায় আমরা দেখি যে হাইকমান্ডের কাছ থেকে তারা কোনো নির্দেশনা পেয়ে এটা করেছেন তেমনটা আমাদের কাছে তখন মনে হয়নি। কিন্তু স্থানীয় পর্যায়ে তারা যেহেতু তাদের এলাকায় একক আধিপত্য বিস্তার করতে চান, এই কারণে সেখানে নতুন কেউ এসে জনগণের মুক্তির কথা বলবে, সে কথাটাকে তারা বলতে দিতে চান না। এরকম ধরনের পরিস্থিতিগুলোতে আমরা যে দলের যে হন না কেন, আমরা দলীয়ভাবে তাদের কাছে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছি। অনেক ক্ষেত্রে হয়তো সে দল ব্যবস্থা নিয়েছে, অনেক ক্ষেত্রে ব্যবস্থা নেয়নি। আমরা বিশ্বাস করি সামনের দিনে, আমরা তো সংখ্যায় এখন হয়তো অল্প, আমরা যখন সংখ্যায় আরও বড় হব এবং দেশ আসলে সংস্কারের ভিতর দিয়ে যাবে, তখন যারা গুন্ডামি বাস্তানি করে টিকে থাকতে চায় তারা অটোমেটিক্যালি মাইনাস হয়ে যাবে। বাংলাদেশের সামনের যে রাজনীতি, সেটা গুন্ডামি বাস্তানির রাজনীতি না, সেটা হবে পলিসি নির্ভর রাজনীতি। সে জায়গা থেকে তাদের ব্যাপারে আর আলাদা করে আমাদেরকে ভাবতে হবে না। বাংলাদেশের রাজনীতি তারা অটোমেটিক্যালি তারা অপ্রাসঙ্গিক হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা আবারও একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে কথা বলছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব জনাব আক্তার হোসেন। আপনাদের কিছু নেতার বিরুদ্ধে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতার বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ এসছে। কিন্তু সমস্যা হলো সবগুলো অভিযোগই কিন্তু সোশ্যাল মিডিয়ায়, এবং সেই অভিযোগগুলির সত্যতা যাচাই করে মূলধারায় মিডিয়ায় কোনো নিউজ এসছে বলে আমার তেমন চোখে পড়েনি। কিন্তু সমস্যাটা হলো সোশ্যাল মিডিয়ার প্রভাবকে কিন্তু অস্বীকার করা যায় না। সাধারণ মানুষের দ্বারা নানাভাবে নয়, প্রচণ্ডভাবে প্রভাবিত হয়। এমনকি আমি এটাও লক্ষ্য করেছি, খুব শিক্ষিত মানুষও কিন্তু সোশ্যাল মিডিয়ার সেই খবরটি দেখে মনে করে এটি বোধহয় ঠিকই, মিস্টার এক্স এত টাকা অমুকের কাছ থেকে নিয়েছেন, তার ব্যাংক অ্যাকাউন্টে এত টাকা, ইত্যাদি ইত্যাদি খবরগুলো। এই অপপ্রচার অথবা যদি আর সত্যতাও থাকে, সেগুলো কিভাবে আপনারা মোকাবেলা করছেন? আমাদের সহযোদ্ধাদের বিরুদ্ধে কারো আর্থিক অনিয়ম হোক বা অন্য যে কোনো ধরনের অনিয়মের যদি অভিযোগ থেকে থাকে এবং সেটা যদি প্রমাণ সাপেক্ষ হয়, তাহলে আমরা অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। প্রয়োজনীয় দেশীয় আইনেও তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এই জায়গায় কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থেকে থাকে, আমাদের অফিসে আসবেন, আমাদের দপ্তরের কাছে সেই অভিযোগটা যেন তারা লিখিতভাবে দেন, অথবা তাদের কাছে যে এভিডেন্সগুলো আছে সেই এভিডেন্সগুলো আমাদের কাছে উত্থাপন করেন। আমরা এই জায়গা থেকে শতভাগ আমরা এরা তো অভিযোগ করবে না। ধরুন আমি আপনাদের কাছ থেকে একটা সুযোগ নিতে চাই, আমি একটা আর্থিক লেনদেন করলাম কারোর সঙ্গে, আমি তো আপনাদের অভিযোগ করব না। এখানে ব্যাপার হলো, তাহলে তো সামগ্রিকভাবে যদি আমাদের কাছে প্রমাণ সাপেক্ষ যদি অভিযোগ না আসে, তাহলে তো আমাদের জন্য সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়াটা কঠিন। আমরা তো এটাই চাই যে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো যে তথ্য, সেই তথ্যগুলো তার মধ্যে যেগুলো সত্য, সেই সত্যগুলোর পক্ষে যে প্রমাণাদি, সেই প্রমাণাদি নিয়ে আমাদের কাছে মানুষজন আসুক। নতুবা শুধুমাত্র পুরো একটা বিষয়কে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এখন তো ফেসবুকে লিখতে আলাদা করে কোনো পারমিশন কারো কাছে নিতে হয় না, সোশ্যাল মিডিয়ায় যে যা খুশি লিখতে পারে। শুধু এই কারণে সোশ্যাল মিডিয়াকে ভিত্তি করে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ, সেটাকে তো আমলে নেওয়া খুবই কঠিন আসলে। তারপরেও অনেক সময় আমরা দেখেছি ইন্টারনাল ফোরামে কারোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ সোশ্যাল মিডিয়াতেও ঘুরপাক খায়, আমরা ইন্টারনাল ফোরামে তাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসবার আমরা চেষ্টা করেছি। আমাদের জায়গা থেকে পজিশন এই। এবং আরেকটা কথা আমি একটু বলতে চাই, ধরেন আমি রাস্তাঘাটে যখন চলতেছি, বাজারে হাটে চলতেছি, তখন অনেকেই হঠাৎ করে আসেন, বললেন যে ভাই একটা ছবি তুলি আপনার সঙ্গে। হয়তো 2-3 সেকেন্ডে একটা ছবি তোলার কাজ সম্পূর্ণ হয়, কিন্তু বাংলাদেশের মানুষের মনস্তত্ত্ব বা গোটা বিশ্বের মানুষের মনস্তত্ত্ব এরকম হয়তো এখনো রয়ে গেছে যে কারোর সঙ্গে কারো একটা ছবি আছে এবং সেটা ঘনিষ্ঠতার প্রতীক মনে করে, হ্যাঁ, ঘনিষ্ঠতার প্রতীক হিসেবে এটাকে তারা দেখতে চান। অথচ এই জিনিসটা তখন হতে পারতো যদি এটা 90 বা 80 দশক হতো, যখন একটা ছবি তোলার জন্য একটা দিন অপেক্ষা করতে হয় এবং তখন ছবি তোলার একটা কস্ট ছিল। এখন প্রত্যেকের হাতে হাতে মোবাইল আছে। আমি নিজের ক্ষেত্রে এরকমটা দেখেছি, আমার সাথে ছবি আছে, এরকম ছবি দিয়ে আরেকজনকে ব্ল্যাকমেল করা হচ্ছে, ওই ব্যক্তি আমার পাশে দাঁড়ানো ব্যক্তিটি, এবং তাকে আমি হয়তো এর আগে কখনো দেখিনি, চিনি নেই, জানি না,
কিন্তু একটা ছবি সে উঠিয়েছে আমার সঙ্গে। এই জায়গাটাতে মানুষের কাছে আমার একটা আহ্বান থাকবে যে কারোর সাথে কারো ছবি আছে, এটা দেখেই যেন কেউ বিভ্রান্ত না হয়ে পড়ে। মাথায় রাখতে হবে একটা ছবি ওঠানোর জন্য 2 থেকে 3 সেকেন্ড সময় প্রয়োজন। অতএব 2 বা 3 সেকেন্ড সময়ে একজন মানুষের সাথে আরেকজন মানুষের ঘনিষ্ঠতা হয়ে ওঠে না আসলে। এই বিষয়টা যেন বাংলাদেশের মানুষ একটু খেয়াল রাখেন, তাহলে যেটা হবে আমরা জাতি হিসেবে উপকৃত হতে পারবো। বিভিন্ন ধরনের যে প্রতারণাগুলো হয় সেই প্রতারণাগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো। আক্তার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং জাতীয় নাগরিক কমিটি, আপনারা যারা আছেন সবাই কিন্তু আতশে কাঁচের নিচে রয়েছে। মানুষ খুব গভীরভাবে আপনাদের লক্ষ্য করে, এবং অন্য রাজনৈতিক দলেরা যখন দখল বা চাঁদাবাজে জড়িয়ে যায় তখন তারা লক্ষ্য করে হতাশ হয়, কিন্তু মনে করে এরা এটাই করবে। এটা হতাশা হয়, নিঃসন্দেহে কষ্ট পায়। বিশেষ করে এই 5 আগস্টে বিপ্লবের উপর তাদের স্বপ্নে এগুলো বাধাগ্রস্ত করে। আপনারা কি এই বিষয়টি জানেন যে আপনাদের খুব কাছ থেকে দেখার মানুষ চেষ্টা করে, গভীরভাবে দেখে এরা কি করছে না করছে, বিশেষ করে সততার ক্ষেত্রটিতে? আমি একটা গল্প বলি। আমি যখন 9ম শ্রেণীতে পড়ি তখন আমার অসুস্থতাজনিত কারণে এক ডক্টরের চেম্বারে আমি যাই। সেখানে গিয়ে দেখি যে ডক্টর ধূমপান করছেন। সেদিন আমি খুব শকড হই। আমি ভেবেছিলাম যে আর সবাই ধূমপান করতে পারে, কিন্তু ডক্টর কিভাবে ধূমপান করেন। একইভাবে মানুষেরা আমাদের দিকে তাকিয়ে আছেন। অপর রাজনৈতিক দল তারা কোনো অন্যায় অবিচার করলো না করলো সে ব্যাপারে মানুষ যতটা না উদ্বিগ্ন থাকেন, আমাদের মধ্য থেকে যদি কোনোরূপ কোনো ভুল ত্রুটি বিচ্যুতি হয় তাহলে মানুষেরা আরও বেশি উদ্গ্রীব থাকেন। এই জায়গাটা আমরা আসলেই খেয়াল করি যে মানুষেরা আমাদের কাছে আশা বেশি। যার কাছ থেকে মানুষ বেশি আশা করে তার উপরে মানুষের নজরদারিও বেশি থাকে। আমরা চাই মানুষ তাদের এই নজরদারিটা আমাদের উপরে সার্বক্ষণিক রাখুক, এবং আমরা যদি কোথাও কোনো ভুল করি ত্রুটি করি মানুষেরা যেন আমাদেরকে বিষয়গুলো জানান। আমরা বয়সে তরুণ, কিন্তু আমাদের এক বুক ভরা বা ভালোবাসা আছে বাংলাদেশের জন্য। এই বাংলাদেশটাকে গোটা বিশ্বের মধ্যে একটা রোল মডেল হিসেবে আমরা দেখতে চাই। গ্লোবাল সাউথের নেতৃত্ব দেবে ঢাকা, বাংলাদেশ, এটা আমাদের স্বপ্ন। এই স্বপ্নকে আমরা বাস্তব করতে চাই। এই জায়গায় দেশের মানুষেরা তাদের যে পরামর্শগুলো আছে সেই পরামর্শগুলো যেন আমাদেরকে দেন। আমাদের নাগরিক কমিটির অফিসে প্রায় প্রতিদিনই অনেক মানুষ আসেন যারা আমাদেরকে কিছু পরামর্শ দেওয়ার জন্য আসেন। হয়তো 1 পাতা 2 পাতার কোনো তার প্রস্তাবনা, হয়তো ট্রাফিক জ্যাম নিয়ে তার কোনো প্রস্তাবনা, বাংলাদেশের নদীগুলো কিভাবে দখলমুক্ত করা যায় সেটা নিয়ে তার একটা প্রস্তাবনা, বাংলাদেশের বন জঙ্গল সেগুলোকে কিভাবে আরও গাছপালা বৃদ্ধি করা যায় সেটা নিয়ে একটা পরিবেশ কেন্দ্রিক প্রস্তাবনা, অনেক প্রস্তাবনা নিয়ে মানুষজন আমাদের কাছে আসেন। আবার একই সাথে আমরা কোথাও কোনো একটা কথা বলেছি, সে কথাটা হয়তো ভুল বলেছি, সেই ভুল কথাটাকে সংশোধন করে দেওয়ার জন্যও অনেক মানুষ আমাদের এখানে আসেন। অথবা আমাদের আচরণ বা ব্যবহারগত জায়গায় যদি কোনো ত্রুটি বিচ্যুতি কেউ খেয়াল করেন মানুষেরা আমাদেরকে এসে এই কথাগুলো বলেন। এই কথাগুলোকে আমরা খুবই সাদরে গ্রহণ করি। কারণটা হলো আমরা বিশ্বাস করি মানুষ মাত্রই যে কোনো সময় ভুলের মধ্যে নিপতিত হতে পারে। সেই মানুষই সব থেকে ভালো যিনি ভুলটা করার পরে তাকে যখন ভুল সংশোধনের জন্য বলা হয় তিনি তার ভুলটা শুধরে নেন। এইরকম ধরনের মানুষদেরকেই মানুষ পছন্দ করে। আমরাও যেন সেরকম মানুষ হতে পারি, এটাই আমাদের চাওয়া মানুষের কাছ থেকে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, সেটি হলো আপনারা রাজনীতির একটা নতুন বন্দোবস্তের কথা বলেন, আপনারা সেই রাজনীতিতে নেমেছেন, আমাদেরকে বলবেন এই নতুন বন্দোবস্ত তৈরিতে আপনারা কি কি সংকট বা বাধার মুখে পড়ছেন? নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলছি, এই কথা নাহিদ ইসলাম 3 আগস্ট শহীদ মিনারে বলেছিলেন। নতুন বন্দোবস্তের যে লিটারেচার সেই লিটারেচার তৈরি আমরা করছি। দীর্ঘ সময় ধরে আমাদের সাথে যারা আছেন অনেকেই পাঠচক্র পরিচালনা করে আসছিলেন, তাদের ক্ষেত্রে এই বোঝাপড়াটা আছে। কিন্তু সেই বোঝাপড়াটাকে সারা দেশের সমস্ত রাজনৈতিক দলের মধ্যে ছড়ানো এবং মানুষকে এটার সাথে এনগেজ করা, এটাতে আমাদের কিছু সময় লাগছে। আবার একই সাথে আমরা দেখি যে পুরনো যে ভাবধারার মানুষেরা যারা আছেন তারা আসলে পুরনো বিষয় নিয়ে আঁকড়ে ধরে পড়ে আছেন। তারা নতুনের সাথে সংগতিপূর্ণ জায়গায় আসবেন এটা তারা কেন যেন সহজে মানতে পারছেন না। এটা একটা সংকটের জায়গা আছে। আমাদের যখন পুরনো ব্যবস্থার বিরুদ্ধে ফাইট করতে হচ্ছে তখন বিভিন্ন জায়গায় আমাদের বিরুদ্ধে নানা ধরনের সাইবার অ্যাটাক হচ্ছে। যেমন বাংলাদেশে আমরা ফাউন্ডিং ফাদার না বলে আমরা ফাউন্ডিং ফাদার্স বলছি। শেরে বাংলা একে ফজলুল হক সহ শুরু করে নিয়ে মাওলানা ভাসানী, যোগেন মণ্ডল, যাদেরকে ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছে, বাদ দেওয়া হয়েছে, এই মানুষগুলোকে আমাদের জাতীয় নেতৃত্বকে আমরা সামনে নিয়ে আসছি। এটা তো মুজিববাদীদের পছন্দ হবে না।
তারা তো চাইবে না যে এক মুজিবের বাইরে গিয়ে অন্য কেউ। আচ্ছা, এই প্রসঙ্গে একটি প্রশ্ন, সম্পূরক প্রশ্ন এসে যায়। সেটি হলো গণ অভ্যুত্থান, আপনারা অবশ্য বিপ্লব বলছিলেন, গণ অভ্যুত্থান যে ঘোষণাপত্র, সেটি আপনারা 15ই জানুয়ারিতে লাস্ট আলটিমেটাম দিয়েছিলেন এবং সরকার থেকে অবশ্য বলা হয়েছে একটু সময় লাগবে, কিন্তু মাঝে মধ্যে কেন জানি মনে হয় এই বিষয়টা হারিয়ে যাচ্ছে বা আলোচনা আসছে না। আপনারা কি আশাবাদী যে এটা আদৌ ঘোষণা হবে? আমরা শতভাগ আশাবাদী। সরকার যদি সরকারের জায়গা থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে এটা করতে পারেন তাহলে সব থেকে ভালো হয়। রাইট। না হলেও জনগণের পক্ষ থেকে যে স্বতঃস্ফূর্ততা আমরা 31শে ডিসেম্বর শহীদ মিনারে দেখেছি, এই স্বতঃস্ফূর্ততা আরো কয়েক গুণ বৃদ্ধি পেয়ে এটা জনগণের জিনিস, জনগণের মুখ দিয়েই এটা পঠিত হতে পারে যদি আসার জায়গা যেটা আছে সেটা যদি বানচাল হয়। কিন্তু সংকটটা তৈরি হচ্ছে সেটা হলো যে আসলে কোনো কাজ নির্দিষ্ট সময় না থাকলে কিন্তু একটা ঝামেলা হয়, অনন্তকাল ধরে তো চলতে পারে না। এই কথা তো সরকার যে সংস্কারের যে আলাপগুলো সরকার করছে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা তো বারবার বলেছি সরকার সময় পাবে তার কাজের মধ্য দিয়ে, শুধুমাত্র অলসভাবে বসে থেকে এই সরকার সময় পেতে পারে না। অতএব প্রোক্লেমেশনের জন্য যে সময় আমরা বেঁধে দিয়েছি, যদি সরকারের সময়ের প্রয়োজন হয় সরকার আমাদেরকে স্পেসিফিক্যালি জানাতে হবে যে কত সময়ের মধ্যে তারা এই কাজটা করতে পারবেন। আক্তার হোসেন, আপনি আমাদের দীর্ঘ সময় দিয়েছেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।